হসপিটালের বেঞ্চিতে বিষণ্ণ মনে বসে আছে আনিকা। মেয়েটার গাল বেয়ে ক্রমাগত নোনা পানি গড়িয়ে পড়ছে। জোরে জোরে শ্বাস টানছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখে মুখে লেপ্টে আছে একরাশ অন্ধকার। হৃৎপিণ্ডটা ভয়ে দ্রুত গতিতে লাফাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকাতে চাচ্ছে, কিন্তু কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠ ফুঁড়ে গুনগুন শব্দ করে বেরিয়ে আসছে। তার পাশে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আইমান। আস্তে করে আনিকার পাশে বসে দ্বিধা নিয়ে কাঁধে হাত রাখল। ভেবেছিল আনিকা ঝাড়ি মেরে হাতটা সরিয়ে দিবে, তবে সে তা দিল না। আইমানকে অবাক করে দিয়ে তার বুকে কপাল ঠেকিয়ে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। থমকে গেল আইমান। বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় সে। হাটের বাম পাশে ধড়াস ধড়াস করছে। আনিকার একটুখানি ছোঁয়ায় পুরুষালী শরীরটা মৃদু কম্পনে কেঁপে ওঠে। হাত দুটো মুঠো করে চোখটা বন্ধ করে ফেলল সে। অধরে ধরা দিল কিঞ্চিত মুচকি হাসি। চোখ খুলে হাত উঠিয়ে আদুরের সমেত আনিকার মাথায় রাখল। ভরসা স্বরূপ বলে উঠল, চিন্তা করো না, আঙ্কেল দ্রুত ঠিক হয়ে যাবেন, আল্লাহকে ডাকো। তখন আনিকা সানাউল্লাহর রুমে এসে দেখে তিনি বুকে হাত চেপে বিছানায় তড়পাচ্ছেন। চোখ উল্টে কেমন যেন ছটফট করছেন। মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। বাবার এই রকম অবস্থা দেখে সজোরে চিৎকার করে উঠেছিল মেয়েটা। দৌড়ে গিয়ে বাবাকে ধরে হাউমাউ করে কান্না করে ফেলেছিল। মোবাইলটা নিচে পড়ে থাকা সত্ত্বেও কল কাটেনি, বন্ধ হয়নি। ওপাশ থেকে আইমান উদ্বেগ সমেত হ্যালো হ্যালো বলেই চলছিল, কিন্তু আনিকার থেকে উত্তর স্বরূপ কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায়নি। একা মেয়ে হয়ে এই রাতে অসুস্থ বাবাকে নিয়ে কোথায় যাবে, কিভাবে যাবে, কোনো কিছুই বোধগম্য হচ্ছিল না। ব্যাকুলতার চিত্তে যা মাথায় এসেছে সেটাই করেছে। সরিষার তেল গরম করে বাবার বুকে মালিশ করে দিয়েছে। পানির গ্লাস মুখের সামনে ধরলে তিনি পানি পান করতে সক্ষম হলেন না। ঠোঁট দুটো বাঁকিয়ে মুখের পানি পড়ে গিয়ে গলা বুক ভিজে গিয়েছে। আনিকা কি করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক সেই মুহূর্তেই আইমান এসে ওদের বাড়িতে উপস্থিত হয়। আনিকার গলা ছেড়ে কান্নায় আইমানের বক্ষস্থলে চিনচিনে ব্যথা অনুভব করছিল। দিক বিদিক ভুলে মিনাকে ইম্পর্টেন্স কাজ আছে বলে রাতের বেলা বাসা থেকে বেরিয়ে আনিকাদের বাড়িতে চলে আসে। সানাউল্লাহর শরীরের অবস্থা বেগতিক দেখে আশেপাশে কয়েকজনকে ডেকে গাড়িতে উঠিয়ে দ্রুত ছুটল কাছাকাছি কোনো হসপিটালে। আইমান নিজেদের বাড়ির গাড়ি করেই এসেছিল, সেই জন্য এক্সট্রা গাড়ি ভাড়া করার প্রয়োজন হয়নি। হসপিটালে পৌঁছে আইমান পরিচিত সিনিয়র একজন ডক্টরের সাহায্যে সানাউল্লাহর চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা করা হয়। ক্রন্দনরত অবস্থায় ভাঙা গলায় আনিকা বলে উঠল, আমার বাবা ছাড়া আর কেউ নেই। বাবার কিছু হয়ে গেলে আমি বড্ড একা হয়ে যাব। আইমান সান্ত্বনা দিতে পারল না। ডক্টর এখনো বের হয়নি। কি হয়েছে সানাউল্লাহর বা কি হতে চলেছে বোঝা মুশকিল। তবুও আনিকাকে সামলাতে বলল, ভরসা রাখো, আঙ্কেলের কিচ্ছু হবে না, আমি আছি তো তোমার পাশে, তুমি একা নও। আনিকা ভেজা চোখে তাকায়। নিষ্প্রভ শান্ত চাহনি তার। শ্যামলাটে মুখশ্রী কেমন যেন প্রাণহীন দেখাচ্ছে। কান্নার প্রকোপে ফোপানোর দরুন ঠোঁট দুটো মৃদু কেঁপে কেঁপে উঠছে। কম্পমান ঠোঁটের দিকে চোখ পড়তেই আইমানের ঘোর লেগে যাচ্ছে। চটজলদি নজর ফিরিয়ে নিয়ে এলো সে। শুষ্ক ঢোক গিলল। আরো কিছু সময় অতিবাহিত হওয়ার পর ডক্টর মাস্ক খুলে বেরিয়ে আসলেন। আনিকা উঠে ডক্টরের কাছে এসে আতঙ্কিত মুখে ভীতি গলায় জিজ্ঞাসা করল, আমার বাবা ঠিক আছে তো? ডক্টর নিশ্চুপ রইলেন। আনিকার ভয় বৃদ্ধি পেল। কাতর গলায় পুনরায় জানতে চাইল, কথা বলছেন না কেন আমার বাবা? আইমান এসে আনিকার পাশে দাঁড়ায়। এই ডক্টর বোবা হয়ে গেছে কেন? তিরিক্ষি মেজাজ নিয়ে প্রশ্ন করল, কি সমস্যা ডক্টর? চুপ করে আছেন কেন? উত্তর দিন। আপনার চুপ থাকায় আমাদের চিন্তার পরিমাণ বাড়ছে, আপনি কি সেটা বুঝতে পারছেন না? ডক্টর ধীর গলায় জবাব দিলেন, পেশেন্টের হার্টের সমস্যা, খোদার কাছে শুকরিয়া মারাত্মক ক্ষতি হয়নি। তিনি মেবি অতিরিক্ত টেনশন করেন, যার জন্য বুকের ব্যথা অধিক হারে বেড়ে গিয়েছিল। পেশেন্টকে টেনশন ফ্রি রাখবেন, সবসময় হাসি খুশি রাখার আপ্রাণ চেষ্টা করবেন। মেডিসিন লিখে দিচ্ছি, সময় মতো খাওয়াবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আনিকা চোখ বুজে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বুক থেকে যেন কোনো ভারী বস্তু নেমে গিয়েছে।
ছটফটিয়ে বলে উঠল, আমি বাবার সাথে দেখা করতে চাই, আর আপনার নির্দিষ্ট টাকা আমি পরে দিয়ে দিব। ডক্টর মুচকি হেসে বলেন, কোনো পেমেন্ট করতে হবে না, আইমান আপনাদের পেমেন্ট করে দিয়েছে। আপনি চাইলে আপনার বাবাকে আজকেই বাড়িতে নিয়ে যেতে পারবেন। আনিকা উৎফুল্ল সমেত বলে উঠল, ধন্যবাদ ডক্টর। ডক্টর চলে গেলেন। আনিকা তাকায় আইমানের দিকে। আইমান হাত দিয়ে মাথা চুলকায়, এদিকে ওদিকে নজর ঘুরায়। ডক্টরকে নিষেধ করেছিল এসব কথা আনিকাকে জানাতে। ডক্টর আইমানের কথা অগ্রাহ্য করেই বলে দিলেন, আচ্ছা, আনিকা আবার ভাববে না তো আইমান ওদের ওপরে দয়া দেখাচ্ছে? উল্টোপাল্টা চিন্তা করে ভুল বুঝবে না তো? আইমান এসব ভাবনায় মশগুল যখন তখন আনিকা তার ভাবনার ছেদ ঘটিয়ে মৃদু স্বরে বলে উঠল, কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব বুঝতে পারছি না। আইমান পূর্ণ দৃষ্টিতে তাকায় আনিকার পানে। ঠোঁটে তার না বলা কত শত কথা, বিড়ার পাড়, একেবারে সমান আকাঙ্ক্ষা, চাহনিতে এক টুকরো আশা। কণ্ঠ খাদে এনে শীতল গলায় বলল, কৃতজ্ঞতা জানাতে চাও? চাই তো। কৃতজ্ঞতা তোলা রইল, সময় সুযোগ বুঝে চেয়ে নিব। আনিকা ম্লান হাসল, কণ্ঠ নিচুতে নিয়ে নরম গলায় জানালো, অপেক্ষায় থাকলাম। চলো আঙ্কেলের সাথে দেখা করে আসি। বেশ রাত করেই আড্ডা দেওয়ার পর সবাই হোটেলে ফিরে আসে। ডিনার করে সকলে নিজেদের বরাদ্দকৃত রুমে চলে যায়। হোটেলের রুমের পরিবেশটা স্নিগ্ধ আর মায়াময় আবহাওয়ায় ভরপুর। মোম জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, যেন সে কিছু একটা অনুভব করছে, কিন্তু সেটা কি সেটা বুঝে উঠতে পারছে না। আগুন ধীরে ধীরে তার পেছনে এসে দাঁড়ায়। মোমকে দেখে এক মায়াবী নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ল। আস্তে আস্তে আগুন তার কোমর আলতোভাবে আঁকড়ে ধরে। মোম প্রথমে একটু সরে যায়, লজ্জার মৃদু আভায় মুখ নিচু করে ফেলে, কিন্তু তারপর সে ধীরে ধীরে শান্ত হয়। আগুনের সেই উষ্ণ স্পর্শে সর্বাঙ্গে ঝংকার দিয়ে উঠল। আগুন মোমের হাত ধরে একটু ঘুরিয়ে তার মুখোমুখি করে। চোখে চোখ পড়তেই দুজনের হৃদয় একত্রে স্পন্দিত হতে থাকে। মোমের চোখে চোখ রেখে আগুন নিরেট স্বরে বলে ওঠে, এই মুহূর্তটা আমি তোমাতেই বিলীন হতে চাই। কি নিদারুণ আবদার! মোম বলার মতো কোনো কথা খুঁজে পেল না। আগুন মোমের কপালে কপাল ঠেকিয়ে নেশালো গলায় ডাকে, কোমলমতি। মোম ঘন শ্বাস টেনে মৃদু আওয়াজে উত্তর দিল, হুম। ছুঁয়ে দিলে রাগ করবে কি? মোম নীরব। আগুনের বক্ষ পিঞ্জনে উথাল পাথাল ঢেউ হানা দিচ্ছে। এই ঢেউয়ের তোপ শীতল করতে তার মোমকে প্রয়োজন। আগুন পুনরায় একই ভঙ্গিতে ডাকল, মোম। মোম নিশ্চুপ থেকে আচমকা আগুনের বুকে তার লজ্জারাঙা মুখটা লুকিয়ে ফেলল। নীরবতা দিয়ে আগুনের ডাকে সাড়া দিল। আগুন তার ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি এনে ঘোর লাগা গলায় বলল, আমার বেসামাল উৎপীড়নের সাগরে তোমাকে স্বাগতম আমার কোমলমতি। মোম চোখ খিচে বন্ধ করে নিল। সময়ের পালকে নিজেকে আবিষ্কার করলো নরম বিছানায়। চিরচেনা সেই সুখকর লজ্জা তেড়ে এলো চঞ্চল কিশোরীর মুখস্মৃতিতে। ভারী কি নিঃশ্বাস ছেড়ে নিজের গাত্রে গাত্রে তীব্র নেশা জানান দিচ্ছে। আগুন উষ্ণ ওষ্ঠপুট এগিয়ে মোমের কপালে আলতো করে ঠোঁট রাখে। দৃঢ় চুমু খেয়ে গাল বেয়ে তার চিবুকে এসে ঠোঁটের স্পর্শ ফেলল। প্রতিটি চুম্বনে মোমের শরীর কেঁপে ওঠে। এই স্পর্শ তার মনের গভীরে এক অদ্ভুত আবেগের জন্ম দিচ্ছে। আগুনের হাত মোমের পিঠ বেয়ে ধীরে ধীরে তার কোমর পর্যন্ত নেমে যায়, এক ঝটকায় তাকে আরো কাছে টেনে নেয়। মোমের নরম শরীর যেন পুরোপুরি আগুনের বাহু ডোরে আবদ্ধ হয়ে যায়। আর মোম এই বন্ধনে নিজেকে হারিয়ে ফেলতে চায়। নিজেকে সম্পূর্ণভাবে আগুনের বেসামাল উৎপীড়নে সমর্পণ করতে প্রস্তুত সে। আস্তে আস্তে আগুন মোমের ঘাড়ের পাশে নিজের ঠোঁট রাখে। এক ধরনের মিষ্টি শিহরণ মোমের শরীর জুড়ে বয়ে যায়। আগুনের ঠোঁটের কোমল স্পর্শে মোম আরো বেশি করে নিজেকে আগুনের মাঝে হারিয়ে ফেলেছে। আগুন মোমের গলা থেকে ওড়নাটা সরিয়ে সে তাই ঠোঁট বুলিয়ে চলেছে। মোমের প্রতিটি শ্বাস যেন একটু একটু করে থেমে আসে। নিঃশ্বাসের গতি জোরালো।
তার সমস্ত ইচ্ছা, আবেগ, ভালোবাসা যেন আগুনের প্রতিটি স্পর্শে নিবেদিত হয়ে যাচ্ছে। মোমের হাত এবার ধীরে ধীরে আগুনের বলিষ্ঠ পিঠের ওপরে উঠে আসে। সে তাকে শক্ত করে ধরে, যেন এই মুহূর্তটি আর কখনো শেষ না হয়। আগুন তার হাত দিয়ে মোমের মুখের পাশটা আলতোভাবে ছুঁয়ে দেয়। প্রতিটি মুহূর্তে মোমকে আরো গভীরভাবে অনুভব করতে চায়। আগুন মুখটা মোমের কাছাকাছি নিয়ে আসে, নেশাক্ত চোখে মোমের কোমল মুখটা অবলোকন করছে। অধর জোড়া এগিয়ে মোমের নাকে ছুঁয়ে দিল, থুতনিতে গাঢ় করে চুমু খেলো। অপেক্ষা করলো না, মুহূর্তের মধ্যেই দুজনের ঠোঁট যুগল একত্রিত মিলিত করে দিল। মোম দম খিচে আগুনের সিল্কি চুল আঁকড়ে ধরে। এক অদ্ভুত মাধুর্যে তাদের হৃদয়ের আবেগ সমেত ধরা দেয়। মোমের ঠোঁটে চুমু খেয়ে আগুন তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। হাত বাড়িয়ে ওড়না টেনে দূরে ছুঁড়ে মারে। মুখ মুখ ডুবিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে তুলল বইয়ের গলদেশ ঘাড়। আগুনের উন্মুক্ত ভারিক্ষী শরীরটা সম্পূর্ণ ভর ছেড়ে দিল মোমের পাতলা ক্ষুদ্র শরীরের ওপর। মোমের নিঃশ্বাস আটকে আসছে, খামছে ধরেছে আগুনের বলিষ্ঠ পিঠ। উন্মাদ আগুন তাকে এক রত্তি ছাড় দিল না। এই রাত যেন, এই মুহূর্ত কেবল প্রেমের উন্মাদনায় থাকা দুজন নরনারীর জন্য থেমে গিয়েছে। আর তাদের হৃদয়ের ভাষা একখানেই, একমাত্র ভাষা। রাত গভীর হতে থাকে, কিন্তু তাদের আবেগের এই নিরবধি যাত্রা থেমে নেই। যেন সময়ে বাধা পড়েছে, তাদের চারপাশে যেন শুধুই মায়াবী নিস্তব্ধতা, আর একে অপরের অস্তিত্বে তারা হারিয়ে গেছে। একে অপরের মাঝে গভীর ভালোবাসা আর আবেগে মগ্ন হয়ে রয়েছে। রাতের প্রতিটি স্পন্দন, প্রতিটি নিঃশ্বাসে তাদের ভালোবাসা যেন আরো গভীর হয়ে উঠেছে। সকালবেলার কোমল ঝলমলে রোদ যেন জ্যোৎস্নার মতো। এক ফালি সোনালি রোদ্দুর মনের গহীনে লুকায়িত সত্তায় সুখকর অনুভূতির জাগায়, যা সকলকে উজ্জীবিত করে। ভ্রমণের দ্বিতীয় দিনটা মোমের নিকট অন্যরকম লাগছে। আর হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছে সে, প্রাণবন্ত সতেজতায় ঘেরা সকালটা খুব করে অনুভব করছে। লম্বা শ্বাস টেনে ভারিক্ষীর নিঃশ্বাস ছাড়ল। ভোরের অল্প স্বল্প রোদের ঝলকানি গায়ে লাগায় বেশ আরাম লাগছে। কাঁধে স্পর্শ পেয়ে মোম পেছনে ফিরে তাকায়। আগুন দাঁড়িয়ে আছে, ভুরু যুগল কুচকানো, চোখে মুখে একরাশ বিরক্তিকর ছাপ স্পষ্ট। হঠাৎ করে কি হলো মানুষটার, যে মুখটা এমন করে রেখেছে? মোম বুঝতে সক্ষম হলো না। হাতে থাকা ফোনটা মোমের দিকে এগিয়ে দিল, শান্ত কণ্ঠে জানালো, মা ফোন করেছে, কথা বলো। মোম নিল। আগুন গটগট কদমে রুমে চলে গেল। ফোন কানে ধরতে ওপাশ থেকে মিনা উচ্ছ্বাসিত কণ্ঠে শুধালো, ভালো আছো মোম? মোম অধর জোড়া প্রসারিত করে হেসে জবাব দিল, জি মা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। কেমন ঘোরাঘুরি হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? না মা, কোনো অসুবিধা হচ্ছে না। সকালে খেয়েছো? জি। আগুন খেয়েছে? উনি কফি ছাড়া আর কিছুই খায়নি। সময় মতো আগুনকে খেতে না চাইলে জোর করে খাওয়াবে। ছেলেটা সকালে বেশিরভাগই নাস্তা করতে চায় না। নিয়ম করে না খেলে শরীর খারাপ করবে। জি, আমি খেয়াল রাখবো। কি করছো? তেমন কিছু না। ভালো থেকো। সোনারগাঁও থেকে ফিরে আসার পর একবার এসে আমাদের সাথে দেখা করে যেও, ভালো লাগবে। জি, রাখছি এখন। হ্যাঁ, তোমার শ্বশুরকে নাস্তা দিতে হবে। মম সম্মতি প্রকাশ করলো। ওদের কথা বলার মাঝে আগুন হাতে তোয়ালে নিয়ে মমের পাশে এসে দাঁড়িয়েছে। মম ফোন কান থেকে সরিয়ে চোখ তুলে চায়। আগুনের হাতে তোয়ালে দেখে অবুঝ গলায় শোধালো, এটা দিয়ে কি করবেন? আগুন শক্ত চাহনি নিক্ষেপ করলো। ধমকে বলল, গোসল করে ভালোভাবে চুলের পানি মোছনি কেন? চুলের পানি দিয়ে পিঠের জামা ভিজে কি অবস্থা হয়েছে, সেদিকে কোনো খেয়াল আছে? যদি ঠান্ডা লেগে যায়? দিন দিন বড় হচ্ছ, আর বুদ্ধি শুদ্ধি বৃদ্ধি পাওয়ার পরিবর্তে হ্রাস পাচ্ছে। মোম দেখল, সত্যি চুল হতে ফোঁটা ফোঁটা পানির কণা নিচে পড়ছে। ইতিমধ্যে বারান্দার ফ্লোর কিছুটা ভিজে গিয়েছে। মোমের মুখটা চুপসে গেল। আগুন যত্ন নিয়ে নিজ দায়িত্বে ব্যস্ত হাতে মোমের ভেজা চুল মুছে দিচ্ছে। মোম মুচকি হাসল। আগুনের থেকে পাওয়া এই ছোট্ট ছোট্ট যত্নটুকু মোমের কাছে স্বর্গীয় সুখ মনে হচ্ছে। আনন্দের দোলা দিয়ে উঠছে তার হৃদয়ে।
আগুনের দিকে আর চোখে চেয়ে মিনমিন করে বলে ওঠে, ভালো করেই মুছেছিলাম, তবুও যে পানি থেকে যাবে বুঝতে পারিনি। আগুন কোনো প্রতি উত্তর করলো না। চুল মুছে সুন্দর করে চুলগুলো তোয়ালের সাহায্যে পেঁচিয়ে দিল। মম পুনরায় মিহি কণ্ঠে বলল, পরবর্তীতে আর এমন হবে না। এখন থেকে সতর্কতার সহিত খেয়াল রাখবো। আগুন এই বিষয়ে আর কথা বাড়ালো না, রাশভারী গলায় বলে উঠল, রেডি হতে শুরু করো, সকলে মিলে কিছুক্ষণের জন্য ঘুরতে বের হব। রাগ করছেন? আগুন ভুরু কুঁচকে তাকায়, চোখ দুটো ছোট করে ফেলল, চওড়া গলায় জানতে চাইল, রাগ করব কেন? মনে হলো। আগুন রুমে গিয়ে গেঞ্জি জড়ালো, ব্যাগ থেকে ছোট্ট আয়নাটা বের করে চুল ঠিক করলো, আর চোখে মোমের দিকে দৃষ্টি তাক করে গমগমে গলায় বলে উঠল, আমার তোমার মতো গাল ফোলানোর অভ্যাস নেই, আর না কথায় কথায় রাগ করার অভ্যাস। কথা না বাড়িয়ে ফার্স্ট ফার্স্ট রেডি হও। আঙ্কেল, ভেতরে আসতে পারি? দরজায় দাঁড়িয়ে হাসি মুখে কথাটা বলে উঠল আইমান। বিছানায় কাত হয়ে শুয়ে আছে সানাউল্লাহ। দরজায় নজর রাখতেই অধর কোণে হাসি ফুটে ওঠে। মুচকি হেসে বলেন, আইমান, এসো এসো, ভেতরে এসো, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আইমান এগিয়ে গেল, চোরা চোখে উকি ঝুঁকি মেরে এদিকে ওদিকে নজর বোলালো। কাঙ্ক্ষিত মানুষটি নজরে আসলো না। দাঁড়িয়ে আছো কেন, বসো। সম্মুখের চেয়ারটা দেখিয়ে দিলেন। আইমান বসলো। সানাউল্লাহর স্বাস্থ্য সম্পর্কে ভালো মন্দ জিজ্ঞাসা করলো। দুজনের মধ্যে অল্প সময়ে ভাব হয়ে গিয়েছে। আনিকার কথা জানতে চাইলে আইমানের ঠোঁট জোড়া নিষ্ফিস করছে। দ্বিধাবোধ হচ্ছে তার কথা জিজ্ঞাসা করা উচিত হবে কিনা। তখনই সানাউল্লাহ হাঁক ছেড়ে ডাকলেন, আনিকা, চা নাস্তার ব্যবস্থা কর, বাড়িতে মেহমান এসেছে। আইমান স্বভাব সুলভ হেসে বলে ওঠে, এত ব্যস্ত হবেন না, ভার্সিটি আছে, কিছুক্ষণের মধ্যেই চলে যাব। ভাবলাম যাওয়ার আগে আপনাকে একবার দেখে যাই। সেটা বললে তো শুনবো না, তোমার জন্য ব্যস্ত তো হতেই হবে। তুমি আমার যা উপকার করলে, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আইমান ফট করে মুখ ফসকে বলে ফেলে, সবাই আপনার মেয়ের খাতিরে। সানাউল্লাহর কথাটা স্পষ্ট শুনতে পেলেন, ভুরু উঁচিয়ে শুধালেন। সানাউল্লাহ কথাটা স্পষ্ট শুনতে পেলেন, ভুরু উঁচিয়ে শুধালেন, আমি না থাকলে মেয়ে আসতো না? ভেবেছিলাম মানবতা দেখিয়ে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলে, এখন দেখছি আমার মেয়ের জন্য। এরকম চিন্তাধারার ছেলে তো আমি আমার মেয়ের জামাই করব না। আইমানের টনক নড়ল, হাস্যোজ্জ্বল মুখটা নিমিষেই থমথমে হয়ে গেল। সাপাই দেওয়ার ভঙ্গিতে দ্রুত ঠোঁট নেড়ে জবাব দিল, ইয়ে মানে আঙ্কেল, হয়েছে কি, আপনার মেয়েকে তো আমি চোখে হারাই, সেই জন্য সব সময় যাই বলতে চাই, আপনার মেয়ে আমার প্রতিটি কথার মাথার মধ্যে ঘুরে বেড়ায় একেবারে। সানাউল্লাহ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলেন, প্রথম যেদিন আমাদের বাড়িতে আসলে কোনো ভনিতা ছাড়াই সোজা সাপটা জানিয়ে দিয়েছিলে তুমি আমার মেয়েকে ভালোবাসো। রাস্তায় ঘটা সকল ঘটনা জানিয়েছিলে। তোমার সরল সাবলীল স্বীকারোক্তি আমাকে মুগ্ধ করেছিল। তবে এর মধ্যে তুমি আমাকে একটা মিথ্যা কথা বলেছিলে। আইমান শুষ্ক ঢোক গিলল, জিভ দ্বারা ঠোঁটটা ভিজিয়ে প্রশ্ন করল, সেটা কি? সানাউল্লাহ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এটাই যে আমার মেয়ে তোমাকে ভালোবাসে, আমি কষ্ট পাবো বা আমার ভয়ে সে কথাটা স্বীকার করছে না। আইমানের মুখে আমাবস্যা নামলো। এই লোক আবার পোল্টি খাবে না তো? আদৌ তার কাছে মেয়ে বিয়ে দেবে তো? কত কষ্ট করে ভংচং বুঝিয়ে আনিকার বাবাকে নিজের দিকে টেনেছিল, যাতে করে ভদ্রলোক আইমানের প্রতি সন্তুষ্ট হয়ে নিজে আনিকাকে রাজি করিয়ে তার হাতে তুলে দেয়। এখন সবকিছু জলে চলে যাবে না তো? মিনমিন করে বলে উঠল, আপনার মেয়েকে নিজের করে পাওয়ার জন্যই তো কথাটা বলেছিলাম। কিন্তু আঙ্কেল, বিশ্বাস করুন, আমি সত্যি আনিকাকে খুবই পছন্দ করি। আইমানের কণ্ঠে কাতরতা। ছেলেটার মুখটা পানসে হয়ে গিয়েছে। সানাউল্লাহ শব্দ করে হেসে উঠলেন। আইমানের কাঁধে হাত রেখে উচ্ছ্বাসিত কণ্ঠে বলেন, আমার মেয়ের সুখ আমার কাছে সব। মা মারা মেয়ে আমার নিজের আদর্শে যত্ন সহকারে কোলে পিঠে বড় করেছি। আমি সবসময় চেয়েছি এমন একজন আমার মেয়ের জীবনে আসুক, যে আমার মেয়েকে মন থেকে চাইবে। আমার মেয়ে যেমন, যে সেটা হাসি খুশি মেনে নিয়ে তাকে সকল পরিস্থিতিতে আগলে রাখবে। আমার মেয়ে যদি তোমার সাথে থাকতে চায়, আমি কোনো দ্বিমত করব না।
আইমান এক লাফে বসা থেকে উঠে দাঁড়ায়, উৎফুল্ল চিত্তে সানাউল্লাহকে জাপটে জড়িয়ে ধরে, খুশিতে গদগদ হয়ে বলে, আমার সোনা মনা হবু মশাই, শ্বশুর মশাই, আপনি শুধু আমার হ্যাঁতে হ্যাঁ মেলাবেন, বাকিটা আমি সামলে নিব। আপনার মেয়ে খুব শীঘ্রই আমার প্রেমে পড়ল বলে। এত জোরে ধরায় সানাউল্লাহ শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শক্তি প্রয়োগ করে ঠেলে সরিয়ে দিলেন আইমানকে। লম্বা শ্বাস টেনে কটমট করে বলে উঠলেন, হতচ্ছাড়া, মেয়ে বিয়ে দেওয়ার আগেই অক্কা পাইয়ে দিয়েছিলে। আইমান পিছেল গলায় জবাব দিল, চিন্তা নেই, নাতি নাতনিদের মুখ দেখার আগে আপনাকে রেহাই দিব না। সানাউল্লাহ চক্ষু হাসলেন। আনিকা চা বিস্কুট নিয়ে রুমে প্রবেশ করলো। চায়ের কাপটা আইমানের দিকে এগিয়ে দিল। আইমান থমথমে মুখে দাঁড়িয়ে পড়ে। ভারী কি গলায় বলে ওঠে, আমাকে যেতে হবে, অলরেডি অনেক লেট হয়ে গেছে। কালকে পাল্টা প্রশ্ন করার সুযোগ না দিয়েই সে চলে গেল। আনিকা হা করে তাকিয়ে থাকলো, অবাক হয়েছে ভীষণ। এভাবে চলে যাওয়ার মানেটা কি? সকালবেলায় শিক্ষকদের জন্য এই সময়টিতে একসাথে চা বা কফি পান করার সুযোগ হয়ে মন্দ না, যা একটি সুন্দর বন্ধন তৈরি করে। প্রকৃতির এই শান্ত সময়টিতে তাদের কথোপকথন আর হাসি ঠাট্টা অবিরাম চলে। গরমের সকাল যেন এক নতুন আশা ও সম্ভাবনার প্রতীক, যেখানে প্রতিটি দিন শুরু হয় নতুন উদ্যমে। এমন সকাল প্রকৃতিগতভাবেই মানুষের মনে দোলা দেয় এক নতুন দিনের শুরুতে, যা শেখার এবং বুদ্ধির সুযোগ নিয়ে আসে। ব্রেকফাস্ট করে সকলে মিলে ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেছে। আজকের দিনটা ঘোরাঘুরি করে পার করেছে সকলে। দুপুরের খাবার খাওয়ার পর সামান্য পরিমাণ বিশ্রাম নিয়ে পুনরায় বেরিয়ে পড়েছে ঘোরার জন্য। মাঝে আর একটা দিন রয়েছে, অর্থাৎ কালকের দিনটির পর সবাই সোনারগাঁও ত্যাগ করে আপন নীড়ে ফিরে যাবে। প্রথমে প্রিন্সিপাল স্যার বলেছিলেন এই ট্যুর 5 দিন পর্যন্ত অব্যাহত রাখবেন, তবে কিছু কারণে তিনি আজকে জানিয়েছেন আর একদিন পর সবাই বাড়িতে চলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবে। সেজন্য লাস্টের সময় এটা সকলে ঘোরাঘুরি করে কাটাতে চায়। সোনারগাঁয়ের ঐতিহাসিক সৌন্দর্যের মধ্যে দিন শেষে সন্ধ্যার নরম আলোর মোম আর আগুন নিজেদের জন্য আলাদা হয়ে যায়। এক নিরিবিলি জায়গায় এসে থামলো তারা। জায়গাটা এতটাই নিস্তব্ধ যে আশেপাশে দূর পর্যন্ত জনমানবের দেখা মিলছে না। পাশে চিকন ধারায় অল্প পানিতে বহমান একটি খাল। খালটিতে ছোট ছোট পুঁটি মাছ আপন মনে খেলা করছে। মম সেই দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে। প্রকৃতিতে মৃদু মন্দ বাতাস বইছে। আগুন মোমের পাশে দাঁড়িয়ে মোমের খোপা করা চুলগুলো খুলে দিল, নাক মুখ ডুবিয়ে দিল উন্মুক্ত কেশে। মোম ঘাড় ঘুরিয়ে তাকায়। এই মুহূর্তে চুল খোলায় মোমের বিরক্ত লাগছে। বাতাসের তোপে চুল উড়ে এসে মোমের মুখস্মৃতিতে পড়ছে। আগুন হাত বাড়িয়ে তা কানের পিঠে গুজে দিল। মোমকে পেছন থেকে জড়িয়ে ধরে, কাঁধে থুতনি ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। আগুন এবং মোমের এই সময়টা সত্যি রোমাঞ্চকর এবং মগ্নকর। বাতাসে মোমের চুলগুলো নৃত্যের মতো দোল খায়। স্নিগ্ধ পরিবেশে এই দুই কপোতির মনে হচ্ছে জায়গাটা বিচিত্র দৃশ্যে ভরপুর, যেন আবার কখনো এখানে আসার সুযোগ হলে পুরানো গল্পগুলো জীবন্ত হয়ে উঠবে। কাঁধে আগুনের উষ্ণ নির্গত গরম নিঃশ্বাস মোমের শরীরে কম্পন ধরায়। আগুন গভীরভাবে আলিঙ্গন করে রেখেছে মোমকে। ওদের এই সুন্দর মুহূর্তে মোম আচমকায় তীব্র আবেগ সমেত বলে ওঠে, মাস্টার মশাই, আমার খুব ভয় করছে। আগুন মোমের কানের লতিতে চুমু দিল, হাতের বন্ধন আরো দৃঢ় করে শান্ত কণ্ঠে শুধালো, ভয় পাওয়ার কারণ? মোম আগের থেকেও কণ্ঠে উদ্বেগ ঢেলে বলে, বুঝতে পারছি না, তবে আমার মন কেন যেন অজানা ভয়ে ছটফট করছে। তুমি কি কোনো বিষয়ে চিন্তিত? না, কিন্তু আমার বুক কাঁপছে অস্বাভাবিকভাবে, ভয় করছে ভীষণ। মোমের কাঁধে মৃদু কাপড় দিয়ে তাকে ঘুরিয়ে মুখোমুখি করলো। চোখে চোখ রেখে ভরাট স্বরে আগুন বলল, কিসের ভয়? আমি থাকতে তোমার ভয় পাওয়ার কি আছে? অযথা টেনশন করে তোমার সাথে আমার মাথাটাও খারাপ করে দিও না। মোম আগুনের বুকে মাথা রেখে শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। এতটাই জোরে ধরেছে যে মনে হচ্ছে ছেড়ে দিলে আগুন কোথাও হারিয়ে যাবে। মোমের চোখ দুটো ভিজে উঠেছে, কোনো কারণ ছাড়াই। গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে।
আগুন মোমের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়, নিজেও অর্ধাঙ্গিনীকে জাপটে জড়িয়ে ধরেছে। ফুপানোর আওয়াজ ভেসে আসতেই ভুরু কুঁচকে ফেলল, জোর খাটিয়ে মোমকে নিজের থেকে ছাড়িয়ে নিল। মোমের চোখে পানি দেখে ধমককে বলল, অহেতুক কান্না করার মানেটা কি? মেজাজ খারাপ করবে না বলে দিলাম। ধমক খেয়ে মোম ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে উঠল। নিচের দিকে তাকিয়ে ক্রমশ ফুপিয়ে যাচ্ছে। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল, পুনরায় বুকে টেনে নিল। কপালে প্রগাঢ় চুমু খেয়ে শান্ত কণ্ঠে বলল, কান্নার কোনো নির্দিষ্ট কারণ নেই, অথচ তুমি কাঁদছো। রাগ হবে না বলো? মম নাক টেনে টলমল চোখে চেয়ে বলে, কান্না পেলে আমি কি করব? আগুনের বিরক্তি মাখা মাত্রা যেন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মমকে নিজের থেকে সরিয়ে দিল, গমগমে গলায় বলল, কাঁদো, যত খুশি কাঁদো। তুমি চাইলে কান্না করার কম্পিটিশনের আয়োজন করে দেই, কি বলো? তবে আমার থেকে দূরে সরে গিয়ে যতক্ষণ মন চায় কাঁদো, আমার বুকে থেকে অবান্তর কান্নাকাটি করা যাবে না। নিমিষে মোমের মুখটা চুপসে গেল, গাল ফুলিয়ে আগুনকে ফেলে সম্মুখে হাঁটা ধরল। আগুন হতভম্ব হয়ে যায়, চোখ বড় বড় করে চেয়ে রইল। মানেটা কি? কারণ ছাড়া উল্টাপাল্টা কাজ করবে আর ধমক দিলেই অভিমান করে থাকতে হবে? এ কোন জ্বালায় পড়ল আগুন? রাগটুকু হজম করে মোমের পিছু পিছু চলল। সন্ধ্যার শেষ সময়ে জায়গাটা গভীর সমুদ্রের মতো শান্ত থাকলেও হঠাৎ করে পরিবেশটা শোরগোলে ভরে উঠেছে। হুট করে কোথা থেকে একদল মানুষ এসে আগুনের চারপাশে ঘিরে ধরেছে। মানুষগুলোর মুখ রং তুলি দিয়ে বিভিন্ন পশু পাখির চিত্র আঁকা। চেনা অসম্ভব এই মুখোশের আড়ালে তাদের আসল চেহারা কি? মানুষগুলোর আচরণ কাজকর্ম দেখে এমন মনে হচ্ছে যেন তারা জোকার সেজেছে জনসাধারণকে আনন্দ দেওয়ার জন্যই। কেউ উচ্চ আওয়াজে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কেউ নাচানাচি করছে, কেউ সোনার গায়ের স্থানীয় খেলা প্রদর্শন করছে। এদের দেখে আগুনের ঠোঁটে হাসি ফুটে উঠল। আগুনের অভিমানী বউ এদের দেখলে নিশ্চয়ই খুশি হবে, তার কোমল মতিকে মানানো সহজ হবে। এই ভিড়ের মাঝে আগুন গলা উঁচিয়ে মোমকে দেখার চেষ্টা করছে, কিন্তু দেখতে পারছে না। এইটুকু সময়ের ব্যবধানে কোথায় চলে গেল মেয়েটা? আগুনের রাগ হচ্ছে, এমনিতেই জায়গাটা মোমের জন্য নতুন, তার উপরে এখন মোমের টিকিটাও নজরে আসছে না। না বলে কোথায় যেতে নিষেধ করেছিল, তবুও মেয়েটা আগুনের চোখের আড়াল হয়ে গেল কোন সাহসে? আদর দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে ফেলেছে। একবার হাতের কাছে পাক, তেড়ামি করার স্বাদ আগুন হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে। মোমের নিঃশ্বাস আটকে আসছে, নিঃশ্বাস নিতে না পারায় চোখ দুটো বড় বড় হয়ে কোঠর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। ফর্সা মুখশ্রী লাল হয়ে গিয়েছে, ঘামে ভিজে ক্ষুদ্র শরীরটা জুবুথুবু হয়ে গিয়েছে। একটু শ্বাস নেওয়ার জন্য নিষ্পাপ শরীরটা ছটফটিয়ে উঠছে, কিন্তু পারছে না। কেউ একজন শক্তি প্রয়োগ করে তার মুখটা চেপে ধরেছে, শুধু মুখ নয়, নাসান্দ্রের ছিদ্র পথ সহ মুখ চেপে ধরেছে, যার দরুন শ্বাস প্রশ্বাস চালানো মুশকিল হয়ে পড়েছে। মোম মুখ থেকে হাত সরানোর চেষ্টা করছে একটু শ্বাস নেওয়ার আশায়, হাতের মালিক ছাড়ছেই না। মোমের ভীতিকর নেত্রদয়ে জলকণা জমা হয়েছে, টপাটপ গাল বেয়ে ক্রমাগত গড়িয়ে পড়ছে। শোরগোলের আওয়াজে মোম ঘাড় ঘুরিয়ে আগুনের দিকে তাকাতেই অনেকগুলো মানুষ দেখতে পেয়েছিল। পা চালিয়ে আগুনের নিকট ফিরে যাওয়ার আগেই কেউ তার মুখটা চেপে ধরে, সেখান থেকে নিয়ে আসে। মেয়েটা চিৎকার দেওয়ারও সময় পায়নি। নির্দিষ্ট স্থানে এনে আগন্তুক মোমের মুখ থেকে হাতটা সরিয়ে নিল। মোম লম্বা শ্বাস টানল, দ্বিতীয়বার শ্বাস ত্যাগ করার সময় পেল না। আগন্তুক তাকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। জায়গাটা পাহাড়ি এলাকা নয়, তবে মোম বর্তমানে যেখানে আছে সেখানটা অন্য এলাকার দরুন তুলনামূলক উঁচু। এখান থেকে নিচে পড়ে গেলে মৃত্যু না হলেও হাত পা ভাঙার সম্ভাবনা রয়েছে। তাছাড়া নিচে যদি পাথর খণ্ড থাকে, তাহলে পাথর খণ্ডে মাথায় আঘাত পেয়ে মৃত্যু হতে পারে। কিছু সংখ্যক গাছপালা রয়েছে, গাছগুলো বিশাল আকৃতির। গাছের শিকড় মাটি উপড়ে ভেসে উঠেছে। ধাক্কার চোটে মোম গিয়ে বড়সড় একটা গাছের শেকড়ের ওপরে মুখ থুবড়ে পড়ে গেল। মুহূর্তে ক্ষীণ স্বরে মা বলে চিৎকার করে ওঠে। শেকড়ে কপাল লেগে থেতলে গিয়েছে, গলগল করে তরতাজা রক্তের স্রোত প্রবাহিত হতে লাগলো। কোমল ঠোঁটের সাথে দাঁতের সংঘর্ষ লেগে নিচের ঠোঁট কিঞ্চিত কেটে গিয়েছে।
সেখান থেকেও চুইয়ে চুইয়ে ফোঁটা ফোঁটা রক্ত কণিকা বের হচ্ছে। থুতনির নিচের অংশ অল্প একটু থেতলে গিয়েছে। ব্যথায় মোমের শরীর অবশ অবশ লাগছে। মোম নিভু নিভু চোখ তুলে চায়। আগন্তুকের মুখ দেখা যাচ্ছে না। রাবারের তৈরি মুখোশের আড়ালে তার মুখ লুকিয়ে। আগন্তুক ধূপাদা পা ফেলে মোমকে টেনে তুলল। নরম হাতে নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মোমের 2 গালে থাপ্পড় দিল। থাপ্পড়ের চোটে মোমের কান গরম হয়ে গিয়েছে, মনে হচ্ছে গালটা ছিঁড়ে গেছে। মোম গালে হাত দিয়ে আস্তে ধীরে চোখ তুলে চায়। আগন্তুক পুনরায় মোমকে আঘাত করতে উদ্যত হতেই মোম নিজের পাতলা শরীরের বল প্রয়োগ করে তাকে ধাক্কা দেয়। আগন্তুক নিচে পড়ে যায়। সেই সাথে মাথায় আটকানো মুখোশটাও খুলে যায়। আগন্তুক এক আকাশ সমান রাগ নিয়ে তাকায়। আগন্তুকের মুখটা দেখে মোম চমকে ওঠে। বিস্ময়কর দৃষ্টি নিয়ে চেয়ে বলল, কিছুক্ষণ পরিমাণ। কণ্ঠে অবিশ্বাস ঢেলে বলল, আপনি? আগন্তুক উঠে দাঁড়ায়, হাত দিয়ে গা থেকে ময়লাটা ঝেড়ে ফেলে। মোমের দিকে চেয়ে হো হো করে হেসে ওঠে। তাচ্ছিল্য হেসে বলে, চিনতে পেরেছিস তাহলে? ভাবতে পারিনি তুই আমাকে চিনতে পারবি। মোম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জানতে চাইল, আমাকে এখানে এনেছেন কেন? কি চাই? তোর মৃত্যু। কি ক্ষতি করেছি আমি আপনার? ক্ষতি তো করেছিস, অনেক বড় রকমের ক্ষতি। তুই মরে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। মোম ব্যথায় কাতরাতে থাকে। চোখের পানি সমেত বলে, আমাকে যেতে দিন। আমার মাস্টার মশাই জানতে পারলে আপনাকে ছেড়ে কথা বলবে না। আগন্তুক চওড়া হাসি দিয়ে ক্রোধান্বিত কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে, আসুক তোর মাস্টার মশাই, সে এসে তোকে জীবিত দেখতে পাবে না। তোর জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। তোর জন্য প্রতি মুহূর্তে আমার হৃদয় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমার হৃদয়ের দহন কমাতে মরতে তো তোকে হবেই। বলেই মোমের পায়ের জুতো দিয়ে চেপে ধরল। চিৎকার দেওয়ার আগেই আগন্তুক পুনরায় মোমের মুখ চেপে ধরে। মোম আবারও তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আগন্তুকের একটি পা খাদে ছিল বলে উল্টে পড়ে যায় সে। মোম আঘাত পাওয়া পাটা টেনে টলতে টলতে সামনের দিকে অগ্রসর হয়। মনে জোর এনে বাঁচার শেষ চেষ্টা করতে চাইছে। আজ ভাগ্য বোধ হয় সহায়তা করতে চাইছে না। মোমের অস্তিত্ব বিলুপ্ত করতে সেও উঠে পড়ে লেগেছে। আগন্তুক উঠে এসে মোমের গলা চেপে ধরে। মোম আগন্তুকের হাতের ওপর হাত রেখে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সফল হলো না। মোমের যতটুকু শ্বাস চলছিল এবার যেন সেটাও বন্ধ হবার উপক্রম। পিটপিট করে আশেপাশে নজর বোলায়। চোখ দুটো তার আগুনকে খুঁজছে। কাঙ্ক্ষিত মানুষটির দেখা মিলছে না। কিছুক্ষণ আগেও তো আগুন মোমকে বলেছিল, চিন্তা করো না, আমি আছি। আমি থাকতে ভয় কিসের? তাহলে এখন কোথায় সে? কেন আসছে না মোমকে বাঁচাতে? মোম তো ভয় পাচ্ছে। নাকি কথা দিয়ে কথার খেলাপ করতে চাচ্ছে সে? মোম শুষ্ক ঢোক গিলছে, গলাটা শুকিয়ে আসছে। অত্যন্ত নিচু আওয়াজে ক্ষীণ স্বরে বলে উঠল, মাস্টার মশাই, কোথায় আপনি? আপনার মোম হারিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে তার। যন্ত্রণায় বুকটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আপনি আসুন না, এসে আপনার কোমলমতিকে বাঁচিয়ে নিন না। আর কিছু বলার শক্তি পাচ্ছে না মোম। শরীর সায় দিচ্ছে না। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। কণ্ঠনালী চেপে ধরায় শ্বাস নেওয়ার কঠিন হয়ে পড়েছে। বাঁচার জন্য শেষবারের মতো কাতর গলায় আকুতি নিয়ে জানায়, দয়া করে আমাকে যেতে দিন। আমার বাবা অসুস্থ। আমার মৃত্যু তিনি মেনে নিতে পারবেন না। আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি। নির্দয় আগন্তুকের পাষাণ বক্ষে একটুও মায়া হলো না, বরং পৈশাচিক হাসি হেসে হাতের জোর আরো বাড়িয়ে দিল। বিশুদ্ধ রক্ত গড়িয়ে মোমের মুখ, গলা, হাতে লেগে আছে। গায়ের জামা ওনার এক অংশ রক্তে মাখামাখি অবস্থা। মোম শরীর ছেড়ে দিয়েছে। শরীরে বিন্দু মাত্র শক্তি অব্যাহত নেই। চোখের সামনে আজরাইল রূপে আগন্তুককে দেখে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছে সে। আর তো কিছু করার নেই। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। বাবা মা, ছোট বোনের মুখশ্রী ভেসে উঠছে বারংবার। মোম মরে গেলে মোমের বাবা মা পাগল হয়ে যাবে। বড় আদরের মেয়ে কিনা। আর মায়ের গায়ের গন্ধ পাবে না।
মায়ের বুকে মুখ লুকিয়ে সুখ খোঁজা হবে না, বাবার গলা জড়িয়ে ধরে কত শত আদুরে বায়না করা হবে না, ছোট্ট বোন মুনিয়া আপু আপু বলে ডাকা আর শোনা হবে না, শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া, ময়ূরী আপুর বড় বোনের মতো ভালোবাসা আর পাওয়া হবে না। শাশুড়ি মা কত আশা করে বলেছিলেন বাসায় ফিরে যেন তাদের সাথে দেখা করে, সেটাও আর সম্ভব হবে না। আর আর মোমের মাস্টার মশাই, তার বুকে মাথা রেখে প্রশান্তির নিঃশ্বাস আর নেওয়া হবে না। আচ্ছা, মোম মরে গেলে কুমড়ো মার্কা লোকটা কি আবার বিয়ে করবে? পারবে তার কোমল মতিকে ভুলে যেতে? মোমের জন্য কষ্ট পাবে কি তার মাস্টার মশাই? মোমের পরে যে আসবে কুমড়োটার জীবনে, সে কি মোমের মতো আগুনকে মানিয়ে নিতে পারবে? লোকটা যা রাগী, কথায় কথায় ধমক দেয়, সে কি সহ্য করতে পারবে তাকে? দ্বিতীয় কাউকে পেয়ে লোকটা কি মোমকে ভুলে যাবে? মোমের জন্য রাখা সকল আদর ভালোবাসা তাকে দিয়ে দেবে কি? নাকি মোমের জন্য দেবদাস হয়ে সিনেমার হিরোদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? এই যন্ত্রণার মধ্যেও রক্তে ভরা দন্তপাটি বের করে এক পেশলে হাসলো মোম। চোখ দুটো খুলে রাখা আর সম্ভব হচ্ছে না, নিঃশ্বাস তো নিতে পারছেই না। হাঁ করে কোনো রকম একটু শ্বাস টানলো, মুখে কথা ফুটলো না, অস্পষ্ট শব্দে বিড়বিড় করে আওড়ালো, আমাদের পথ চলা হয়তো এই পর্যন্তই ছিল মাস্টার মশাই। আপনার সাথে আমার আরো অনেক বাঁচার ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্য আমাদের সহায়তা করতে নারাজ। আপনার কোমল মতি ডাকটা খুব মিস করব। এই নামে আর কাউকে ডাকবেন না কিন্তু, বলে দিলাম। এই নামে শুধু আমাকেই ডাকবেন। আপনার বুক জমিনে নিশ্চিন্তে মাথা রেখে আর ঘুমানো হবে না। আপনার পারফিউম এখন থেকে পুরো 1 মাস যাবে, সপ্তাহ খানেকের মধ্যে শেষ হয়ে যাবে না। আর কেউ বকবক করে আপনার কান ঝালাফালা করে দিবে না। আমার আর পরীক্ষা দেওয়া হবে না। আপনি কত কষ্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া এসেছিলেন, পরীক্ষা না দিয়ে বিদায় নিতে হচ্ছে। যখন আমাদের পরীক্ষা শুরু হবে, আমার বয়সী মেয়েদের দেখে একদম মন খারাপ করবেন না, সব সময় হাসবেন। আপনার হাসিটা আমার ভীষণ পছন্দ। আমি দূর থেকে আপনাকেই দেখব। ভালোবাসি মাস্টার মশাই, অনেক অনেক ভালোবাসি আপনাকে আমি। বাতাসের তাণ্ডবের বস্তু মোমের ওপরে আগুনের জ্বলন্ত শিখা যেন ধপ করে নিভে যায়, ঠিক তেমনি মনুষ্য মোমের অস্পষ্টভাবে চঞ্চল কিশোরীর বলা কথাগুলো ধপ করেই নিভে গেল। ভাগ্যের চাকা এত নিষ্ঠুরতম কেন? আগুনের কোমলমতির নিষ্পাপ প্রাণটা এই সোনার গায়ের মাটিতে ত্যাগ করতে হলো। এই দুই ভালোবাসার দম্পতিকে আরো কিছু সময় একসঙ্গে রাখলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? তক্ষুনি কোথা থেকে চিরন্তন সত্য বাক্য ভেসে আসে, এটাই তো প্রকৃতির নিয়ম। জন্ম থাকলে মৃত্যু অনিবার্য। মৃত্যু মনে করিয়ে দেয় জীবনের অস্থিরতা এবং সময়ের নিরবিচ্ছিন্ন প্রবাহের কথা। অথচ সুখের সাগরে ভেসে থাকা মানুষ মৃত্যুর মতো সত্য এবং ছোট্ট শব্দ বলে বেমালুম ভুলে যায়। পৃথিবী ছাড়া এর পরে যে নিঃশ্বাস অন্ধকার একটি দুনিয়া আছে, নিঃশব্দ সেই দুনিয়া। সে সমগ্র প্রতিক্রিয়া আমাদের মানব অস্তিত্বের একটি গভীর প্রতিচ্ছবি, সেটাও স্মরণে রাখে না।